সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের ঝটিকা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান নিলেন যথাসময়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতের খোঁজ। রাজধানীর বেশিরভাগ পাম্পে নেই মজুদ, বন্ধ তেল সরবরাহ। দুপুরে ডিপো থেকে লরি এলে মিলবে স্বস্তি। নির্দিষ্ট সময়েও দেখা মেলেনি ট্যাগ অফিসারদের। তেল নিয়ে বাসায় রিজার্ভ করে রাখে, যারা রাইড শেয়ার করে, আবার এমনি পাবলিক আছে, এরা নিয়ে বাসায় রিজার্ভ করে রাখে। কোথাও তেল পাচ্ছি না, এখানে এসে জিজ্ঞাসা করলাম যে ভাই তেল দিচ্ছেন, বলতেছে আসলে তারপরে দেবো। ক্ষমতার দীর্ঘায়িতের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিছু রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে ডিপ স্টেট। নিজের বক্তব্যের ব্যাখ্যায় আসিফ মাহমুদ রাজনৈতিক বক্তব্য বলছেন বিশ্লেষকরা। তারা যখন অ্যাক্ট করে এবং রাজনৈতিক শক্তিকে ওভার পাওয়ার করে ফেলে, তখন আমরা বলি যে একটা ডিপ স্টেট। একটা টেকসই সমাধান চান, তাহলে জনগণের চাহিদার সাথে রাজনীতিকে সাযুজ্যপূর্ণ হতে হবে। মধ্যপ্রাচ্য যুদ্ধ দ্বিতীয় মাসের গড়ালেও থামেনি আগ্রাসন, পাল্টা হামলা। শিগগিরই অভিযান থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র, জানালেন ভাইস প্রেসিডেন্ট। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় যথাসময়ে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে তিনি খোঁজ খবর নিয়েছেন। সকাল 9টা 5 নিজ কার্যালয়ের নিচে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের সাথে কুশল বিনিময় শেষে 1 নম্বর ভবন থেকে পায়ে হেঁটে 6 নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে জ্বালানি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। কর্মকর্তাদের কক্ষে গিয়ে খোঁজ খবর নেন সরকার প্রধান। আর যথাসময়ে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতের বিষয়েও খোঁজ নেন তিনি। পরে 5 নম্বর ভবনের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং 3 নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর সকাল 10টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। সেখানে কৃষক কার্ডের ডেমো প্রদর্শন বৈঠকে অংশ নিয়েছেন তিনি। এ পর্যায়ে সচিবালয়ে যাব, সহকর্মী সাইফুদ্দিন রবিন আমাদের জন্য অপেক্ষা করছেন। রবিন, প্রধানমন্ত্রী তো আজ সকাল 9টার পরপরই গিয়ে পৌঁছান তার নিজ কার্যালয়ে এবং আজকে বেশ কিছু কর্মসূচিও রয়েছে, একটু সে বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। প্রধানমন্ত্রী ঠিক 9টা 5 এসেছেন সচিবালয়ে। নিজ কার্যালয়ের যে মন্ত্রিপরিষদ ভবন, সেই ভবনের সামনে নেমেই তিনি এরপরে এই ঝটিকা সফরে বের হন বিভিন্ন মন্ত্রণালয়ের উদ্দেশ্যে। মূলত সচিবালয়ে 2টি বিল্ডিং পরিদর্শন করেন তিনি এবং সেই 2টি বিল্ডিংয়ে যে সকল মন্ত্রণালয় রয়েছে তার কয়েকটিতেই পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। আপনি যেমনটি বলছিলেন যে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করেন, খোঁজ খবর নেন, কার্যক্রমের গতি সম্পর্কেও। সচিবালয়ে প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফর মন্ত্রী থেকে শুরু করে কর্মচারী কর্মকর্তা যারা রয়েছেন তাদের কাজের গতিটা আরও বাড়াবেন এবং যথাসময়ে অফিসে আসা, অফিস করা, দায়িত্বশীল ভূমিকা রাখা, সেসব বিষয়ে খানিকটা গতি আনবে, এমনটি বলছেন যে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী তারা প্রত্যেকেই। যে খোদ প্রধানমন্ত্রী যখন নির্দিষ্ট সময়ে অফিস করেন এবং প্রধানমন্ত্রী যখন অন্যান্য মন্ত্রণালয়ে ঝটিকা সফরের এক ধরনের সম্ভাবনাও থাকে, তখন সেটি কর্মকর্তাদের অলসতা কিংবা ফাঁকি দেওয়ার যে বিষয়গুলো কিংবা খানিকটা বিলম্বে আসা, সেই সব জায়গায় খানিকটা বাধাগ্রস্ত করবে বা সেই সব জায়গায় খানিকটা ঘাটতি তৈরি করে কাজের গতিশীলতা আনবে, এমন প্রত্যাশার কথা বলছেন প্রত্যেকে। প্রধানমন্ত্রী এখন মন্ত্রিপরিষদ ভবনের নিজ সভাকক্ষে, সেখানে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এখন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে কৃষি কার্ড নিয়ে, যেটি বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, নির্বাচনী ইশতেহারে ছিল। সরকার গঠনের পর সেই সব ইশতেহার বাস্তবায়নের যে গতিশীলতা আনার চেষ্টা কিংবা সেই সব ইশতেহার বাস্তবায়নকে গুরুত্ব দেওয়া, তারই অংশ হিসেবে এই কৃষি কার্ডের ডেমো কার্ড নিয়ে এক ধরনের আলোচনা এবং যেটি সম্ভাব্য আগেই ঘোষণা করা হয়েছে যে আগামী 14ই এপ্রিল অর্থাৎ 1লা বৈশাখ মূলত এই কৃষি কার্ডটি চালু করার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার পরীক্ষামূলকভাবে। এবং সেই কৃষি কার্ডটি 8টি বিভাগের 9টি এই জায়গায় কৃষি কার্ডের উদ্বোধন হবে একযোগে এবং টাঙ্গাইলে সেখানে প্রধানমন্ত্রী খোদ নিজে উপস্থিত থেকে এই কৃষি কার্ডের কার্যক্রমের উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে এখন পর্যন্ত।
এবং যে কৃষি কার্ডের আওতায় কৃষকরা মূলত সেবা পাবে। কৃষকরা আবহাওয়া সংক্রান্ত তথ্য পাবে, কৃষকরা সার সংক্রান্ত কিংবা কৃষি কর্মকর্তার যেসব নির্দেশনা সেসব সংক্রান্ত সেসব তথ্যাদি এই কৃষি কার্ডের আওতায় খুব সহজে সুলভে মিলবে, এমন কথা জানানো হচ্ছে সরকারের তরফ থেকে। এখন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন এবং অন্যদিকে কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কৃষি সচিব, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম সহ অন্যান্য মন্ত্রীদের বা অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সমন্বয়ে মূলত এখন প্রধানমন্ত্রীর সভাপতিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বৈঠক শেষে বিস্তারিত জানতে পারবো যে আসলে এই বৈঠকের আলোচ্যসূচি বা কি কি সিদ্ধান্ত গৃহীত হলো। বৃষ্টি নিশ্চিত তখন আবার আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। ধন্যবাদ রবিন, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন। মুলতবি আর ঈদের লম্বা ছুটি শেষে আজ পুনরায় বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে দুপুরে সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়। আর এছাড়া অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠকও আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১২ মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশন ঈদ উল ফিতর আর অন্যান্য ছুটির কারণে গত ১৫ মার্চ মুলতবি করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে প্রেসিডেন্টের ভাষণের উপরে আনিত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা। সরকার ও বিরোধী দলের সদস্যরা সেই আলোচনায় অংশ নেবেন। এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব, জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন, সেই নোটিশের উপর আলোচনা কর্মসূচিও রয়েছে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অধিবেশন চলবে। রাজধানীতে জ্বালানি তেলের সংকটে ভোগান্তি বাড়ছে চালক ও যানবাহন মালিকদের। রাতেই তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় রোববার সকাল থেকেই বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ। কড়িল, খিলক্ষেত সহ বিভিন্ন এলাকায় পাম্পে গিয়ে তেল না পেয়ে ফিরছেন চালকরা। একাধিক পাম্প খুঁড়েও তেল না পাওয়ায় বেপাকে পড়েছেন ভোক্তারা। পাম্প সংশ্লিষ্টরা জানায় সকাল ৭টার দিকে ডিপো খোলার কথা থাকলেও সরবরাহ স্বাভাবিক হতে দেরি হচ্ছে। দুপুরের দিকে তেলের গাড়ি পৌঁছালে পুনরায় চালু হবে কার্যক্রম। এদিকে অবৈধ মজুদ ঠেকাতে এবং ভোক্তাদের সুষ্ঠুভাবে তেল সরবরাহ নিশ্চিত করতে প্রতিটি পাম্পে একজন করে কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল 10টার পর মাঠে থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা তাদের। বাসা থেকে বেরোইছি, ৫-৭টা পাম্প ঘুরে আসলাম, কোথায় তেল পাচ্ছি না। এখানে আইসা জিজ্ঞাসা করলাম যে ভাই তেল দিচ্ছেন, বলতেছে আসলে তারপরে দেবো। ডিফেন্সে গিয়েছিলাম, তো ওখানে বলছে যে 12টার পর। তো এখানে আসলাম, এখন বলছে যে স্টকে নাই, স্টক আউট। বর্তমানে পাম্পে তেল নাই। আমাদের গাড়ির চাহিদা হয় 3 গাড়ি, কিন্তু দেয় 1 গাড়ি। তো সেক্ষেত্রে আমরা পাবলিককে কীভাবে সার্ভিস দেবো? জ্বালানি তেলের সরবরাহের ব্যাপারে খোঁজ খবর রাখছেন সহকর্মী তানজিম শাফিন। তিনি রাজধানীর পরিবাগ এলাকার একটি পাম্পে রয়েছেন। শাফিন, 10টা থেকে তো একজন পর্যবেক্ষক থাকার কথা ছিল ফিলিং স্টেশনগুলোতে, সেই যেই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি কার্যকর হচ্ছে কিনা মাঠ পর্যায়ে, এবং জ্বালানি সরবরাহের সার্বিক চিত্র আপনি কেমন দেখছেন তাও জানাবেন। বৃষ্টি ঠিকই বলেছেন। জ্বালানি মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে একটি বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছিল যে প্রতিটি পাম্পে একজন করে ট্র্যাক কর্মকর্তা দেওয়া হবে, যারা মনিটরিং করবেন যে পাম্প থেকে কোনো ধরনের অনিয়ম করে কেউ অতিরিক্ত তেল নিচ্ছে কিনা, কিংবা পাম্পে যে তেলের মজুদ সেটি কী পরিমাণ আছে সেই অনুযায়ী সরবরাহ হচ্ছে কিনা। তবে আমরা সকাল থেকেই আছি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান মেঘনা ফিলিং স্টেশন, যেটি পরিবাগে অবস্থিত। এখানে তেলের মজুদ নিয়ে কোনো সংকট নেই, সরবরাহ নিয়ে কোনো সংকট নেই। তবে ওই যে ট্যাগ অফিসার বা একজন সরকারি কর্মকর্তা থাকার কথা, যিনি মনিটরিং করবেন সার্বিক ব্যবস্থাপনা, তাকে আমরা দেখতে পাইনি। এর আগের যখন আমরা সংযুক্ত হয়েছিলাম আগের খবরে 10টার পর তখনই আমরা জানিয়েছিলাম, আমরা কথা বলতে চেষ্টা করেছিলাম পাম্পটির ম্যানেজারের সঙ্গে। তিনি আমাদেরকে এড়িয়ে গেছেন, ক্যামেরার সামনেই তিনি কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। তিনি আমাদেরকে ক্যামেরার আড়ালে যেটি জানাচ্ছিলেন যে তিনি এ বিষয়ে এখনও পুরোপুরি অবহিত নয়। তো এরই মধ্যে আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় যেই প্রয়োজনীয়তা থেকে এই ট্যাগ অফিসার নিয়োগের কথাটি এসেছে বা সিদ্ধান্তটি এসেছে মন্ত্রণালয় থেকে, সেই প্রয়োজনটি অর্থাৎ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে মাঝে মাঝেই সিরিয়াল ভঙ্গ করে কেউ ফাঁক ফোকর দিয়ে লাইনের সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কেউ বা দাবি করছেন অতিরিক্ত তেলের জন্য। এ ধরনের সংকটগুলো কিন্তু আমরা দেখেছি। এছাড়া সরকারি কিংবা জরুরি সেবার সাথে যারা জড়িত তারা ভিন্নভাবে সেই তেল নিতে পারছে, অর্থাৎ আলাদা লাইনে তারা তেল নিতে পারছে। পরিবাগের এই পাম্পটিতে আমরা দেখছি যে পরিবাগ থেকে শাহবাগ পর্যন্ত ছাড়িয়ে গেছে যানবাহনের দীর্ঘ সারি, এবং এখানে কিন্তু এখনও যারা যানবাহন নিয়ে আসছেন তাদের প্রত্যেকেরই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত সময় অপেক্ষা করে তারপরে জ্বালানি তেল নিতে হচ্ছে। তারা বলছেন এটি একটি ভোগান্তির তৈরি করছে। তবে এই পাম্পটিতে জ্বালানি তেলের কোনো সংকট নেই। এছাড়া এই যে রাষ্ট্রায়ত্ত বা বাংলাদেশ
পেট্রোলিয়াম কর্পোরেশনের যে পাম্পগুলো রয়েছে, ফিলিং স্টেশনগুলো রয়েছে, এই ফিলিং স্টেশনগুলো বাইরের ফিলিং স্টেশনগুলোর চিত্র কিন্তু এমনটা নয়। সেখানে এরকম যানবাহনের দীর্ঘ সারি থাকলেও তারা আসলে তেল নিয়ে যেতে পারছেন না, কারণ তেলের সরবরাহ ডিপো থেকে হচ্ছে না ঠিকঠাকভাবে, যেটি সেখানকার যারা পাম্পের কর্তৃপক্ষ রয়েছে তারা যেটি আমাদেরকে বলছিলেন। আর এই পাম্পটিতে আমরা যেটি এখনো পর্যন্ত দেখতে পেরেছি যে 5 লিটার করে মোটর বাইকের জন্য এবং 20 লিটার করে ব্যক্তিগত গাড়ি কিংবা মাইক্রোবাসের জন্য সরবরাহ করা হচ্ছে। যারা কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে এই সিরিয়াল যতই দীর্ঘ হোক তারা শেষ অবধি সব গ্রাহককে তেল সরবরাহ করতে পারবেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত। বৃষ্টি দেখছিলাম আমরা, ধন্যবাদ শাফিন। এবারে আমরা যাব নারায়ণগঞ্জে, কারণ নারায়ণগঞ্জ সদরের কোদনাইলে রাষ্ট্রায়ত্ত পদ্মা মেঘনা ও যমুনা কোম্পানি ডিপো থেকে জ্বালানি সরবরাহের খবর রাখছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। স্মিথ, ডিপো থেকে লরিগুলো তেল নিয়ে বেরোচ্ছে সেগুলো ঠিকঠাক মতো গন্তব্যে পৌঁছাচ্ছে কিনা জানাবেন। এর পাশাপাশি আরেকটি বিষয়ে জানাবেন যে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছিল, সেটি কতটা কার্যকর দেখলেন? বৃষ্টি, যে নারায়ণগঞ্জের যে 4টি তেল ডিপো রয়েছে, যমুনা, পদ্মা, মেঘনা এবং যে 4টি তেল ডিপো রয়েছে, 4টি তেল ডিপো থেকে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত শতাধিক বেশি তেল নিয়ে কিন্তু লরিগুলো বিভিন্ন গন্তব্যে পৌঁছেছে এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি। তারা বলছেন তারা নির্দিষ্ট ফিলিং স্টেশনের জন্য কিন্তু তেল নিয়ে ঢাকার বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন। যে অর্থাৎ সকাল 7টা বা 8টা বাজে যেই লরিটি এখান থেকে বের হয়েছে সেটি হয়তো এতক্ষণে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাওয়ার কথা। অর্থাৎ ঢাকা শহরে যে তেলের যে হাহাকার বা তেলের জন্য যে ক্রাইসিস, সেটি এখন না থাকারই কথা। কিন্তু তারপরও আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে এখনো তেলের হাহাকার আছে। তবে আমরা ডিলারদের সাথে কথা বলছি, তারা বলছেন যে চাহিদার তুলনায় অর্ধেক পেট্রোল বা অকটেন বা ডিজেল তাদেরকে সরবরাহ করা হচ্ছে, যে কারণে কাস্টমার বা ক্রেতার যে চাহিদা তার থেকে তুলনামূলক সরবরাহ কম থাকার কারণে পেট্রোল পাম্পগুলোতে এরকম একটা সংকট সৃষ্টি হয়েছে। তবে এখানে যারা ডিপো কর্তৃপক্ষ আছে তারা যদি মিডিয়ার সাথে কথা বলতো, তাদের আসলে কত মজুদ আছে, কত লক্ষ মেট্রিক টন এই তেল, বিভিন্ন পেট্রোল বা অকটেন বা জেট ফুয়েল, ডিজেল মজুদ আছে, সেই তথ্যগুলো যদি আমরা জানতে পারতাম এবং আমরা যদি মানুষের সামনে উপস্থাপন করতে পারতাম, তাহলে হয়তো আরো মানুষ আশ্বস্ত হতে পারতো যে তেলের কোনো সংকট নেই। কিন্তু ডিপো কর্তৃপক্ষ মিডিয়াকে এড়িয়ে চলার কারণেই কিন্তু আমরা প্রকৃত তথ্যচিত্রটি পাচ্ছি না, যে কারণে আমরা সেটি দেশবাসী বা জাতির উদ্দেশ্যে জানাতেও পারছি না। তবে আমরা এখন পর্যন্ত সকাল থেকে এখানে অবস্থান করছি পদ্মা ডিপোতে। শুধু পদ্মা ডিপোতে এখন পর্যন্ত শতাধিক ট্যাঙ্করি কিন্তু বেরিয়েছে এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাচ্ছে বলে তারা দাবি করেছেন। বৃষ্টি, ধন্যবাদ স্মিথ। নড়াইলে তেল না পেয়ে বাগবিতণ্ডার জেরে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতরাতে সদর উপজেলার তুলারামপুর এলাকায় ঢাকা বেনাপোল মহাসড়কের তানভীর ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায় শনিবার রাতে সুজাত নামের একজন ট্রাক চালক ফিলিং স্টেশনটিতে তেল নিতে যায়। তেল না পাওয়ায় পাম্প ম্যানেজারের সাথে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ম্যানেজারকে হত্যার হুমকি দেয় অভিযুক্ত সুজাত। এরপর থেকে ফিলিং স্টেশনের ভেতরেই ছিলেন তিনি। রাত 2:10 দিকে পাম্প থেকে বেরিয়ে বন্ধু জিহাদকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন নাহিদ। এ সময় তাদের পিছু নেয় সুজাত। পরে মোটরসাইকেলটিকে ট্রাক চাপা দিয়ে পালিয়ে যান তিনি। ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়, আর সহকর্মীরা দৌড়ে গিয়ে জিহাদকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠায়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তেল না থাকার কারণে ম্যানেজার বলে, ভাই পাম্পে তো তেল নাই, তেল দেওয়ার কোনো পরিস্থিতি আমাদের নাই। তখন সে বলে যে না, তেল দিতে হবে, তেল আছে পাম্পে, তেল দোকানে একশো আমাদের তেল দিতে হবে। মানে এক পর্যায়ে কথা কাটাকাটি, এক পর্যায়ে খুব বাগবিতণ্ড হয়। এক পর্যায়ে সে রাগে ক্ষিপ্ত হয়ে বলে যে তুই তেল না দিলে তোরে ট্রাকের তলে দিয়ে মেরে ফেলবো, এবং সে সেটাই করে। অন্তর্বর্তী সরকারকে দীর্ঘমেয়াদে রাখার প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে ডিপ স্টেট কোনো রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করেছে। নিজের বক্তব্যের ব্যাখ্যায় এমনটা বলছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। তার দাবি, এই ডিপ স্টেট দেশি বিদেশি শক্তির সমন্বয়ে গঠিত। যদিও তার মন্তব্যকে রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ডিপ স্টেট সক্রিয় হয়ে থাকে। যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয় তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু শর্ত ছিল। যে
সাবেক ছাত্র উপদেষ্টা আসিফের এই বক্তব্য বিশ্লেষণে জানা দরকার ডিপ স্টেট ধারণাটি কি। বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, ডিপ স্টেট বলতে অদৃশ্য ক্ষমতা কাঠামোকে বোঝায়, যেখানে সামরিক আমলাতন্ত্র বা গোয়েন্দা সংস্থার একটি অংশ সরাসরি বা পরোক্ষভাবে রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে। অনেক দেশেই এমন শক্তির প্রভাব রয়েছে। সামরিক বাহিনী আছে, আমলাতন্ত্র আছে, এর বাইরে আছে সিভিল সোসাইটি, তার সঙ্গে একটা আঞ্চলিক বা আন্তর্জাতিক ডিপ স্টেটের একটা সংযোগ থাকে। কখনো র এর কথা শুনি, কখনো আইএসআই এর কথা শুনি, কখনো সিআই এর কথা তো আমরা শুনেই যাচ্ছি। তারা যখন অ্যাক্ট করে এবং রাজনৈতিক শক্তিকে ওভার পাওয়ার করে ফেলে, তখন আমরা বলি যে একটা ডিপ স্টেট। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, ইতিহাসের বিভিন্ন বাঁকবদলে ডিপ স্টেট ধারণাটি আলোচনায় আসে। কখনো কখনো বিশৃঙ্খলা এড়াতে তা ভূমিকাও রাখে। অস্থিরতার সময়তে রাষ্ট্র তো একটা বড় কাঠামো, এটাকে আপনি ধরে রাখতে গেলে ওই যারা এই কাঠামোটার মূল স্তম্ভ হিসেবে কাজ করে সেই শক্তিগুলো সক্রিয় থাকে, সেটাকে আপনি ইতিবাচকভাবে দেখতে পারেন। যারা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তারা এটাকে মহান ইতিবাচকভাবে দেখে। তো আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। প্রশ্ন উঠতে পারে, আসিফ মাহমুদ কি বুঝে শুনে ডিপ স্টেটের কথাটি বলেছিলেন নাকি কথার কথা? জবাবে তার বক্তব্য, নাম বলা না গেলেও এ সম্পর্কে ধারণা আছে মানুষের। এতে জড়িত দেশি বিদেশি শক্তি, তারা প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকারে। আসলে দেশি বিদেশি অনেকেই মিলেই জড়িত, তো ওই জন্য স্পেসিফিক আসলে করতে চাইনি। পিপলস ইন্টারেস্ট, কান্ট্রিজ ইন্টারেস্টের সাথে কম্প্রোমাইজ না করার যে একটা ব্যাপার ছিল, সেই কারণে এই ধরনের আলাপগুলো আর আগায় নেই। এবং পরবর্তীতে স্বাভাবিকভাবেই তারা সরকারের দিক থেকে ব্যর্থ হয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বা অন্যদের সাথে একটা সেটেলমেন্টে হয়তো যাওয়ার চেষ্টা করেছে বা গিয়েছেন। বিশ্লেষকরা অবশ্য বলছেন, ডিপ স্টেট বা তৃতীয় শক্তি সক্রিয় হয় রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে, আর এই বিতর্ক আসে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে। সমস্যা হচ্ছে যে একটা পর্যায়ে এসে যেহেতু এদের কোনো, আমরা যেটা বলি, দায়বদ্ধতা নাই এবং কোনো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য থেকে এটা আসে না এবং রাজনৈতিক অঙ্গীকারও থাকে না সেই অর্থে, সুতরাং এটা বেশি দিন কন্টিনিউ করতে পারে। তো ১-১১ সময় আমরা দেখলাম যে 1 বছরের মাথায় তারা অ্যাবাউট টার্ন করলো এবং পরের বছরটা তারা প্রস্তুতি নিল একটা নির্বাচন করার। যদি আপনি একটা টেকসই সমাধান চান, তাহলে জনগণের চাহিদার সাথে রাজনীতিকে সাযুজ্যপূর্ণ হতে হবে, তবেই আপনি সেখানে এই ধরনের চ্যালেঞ্জ আপনাকে হয়তো আর মোকাবেলা করতে হবে। লক্ষ্য করেন না, প্রতিবেশী দেশ ভারতের কথাই বলি, ভারতে গত 80 বছর ধরে ভারত স্বাধীন দেশ, কয়টা সরকার বিরোধী আন্দোলন সেখানে হয়েছে। রাজনৈতিক সংস্কৃতি যত উন্নত হবে, জনগণের আস্থা তত বাড়বে দল বা নেতৃত্বের প্রতি। এতে কমে আসবে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সুযোগ, এমন মত বিশ্লেষকদের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অবৈধ পথে ইউরোপ যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবে 22 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হলো। আশঙ্কা তাদের বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। শুক্রবার গ্রিস উপকূলের কাছে একটি নৌকা থেকে জীবিত উদ্ধার করা হয় আরও 26 জনকে, যাদের মধ্যে 21 জন বাংলাদেশি, বাকিদের মধ্যে 4 জন দক্ষিণ সুদান এবং 1 জন স্বাদের নাগরিক। উদ্ধারকৃতদের মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, ইউরোপ যাওয়ার সময় অভিবাসন প্রত্যাশীদের নিয়ে পথ হারিয়ে ফেলে নৌযানটি। টানা 6 দিন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়, আর সে সময় প্রতিকূল আবহাওয়া, খাবার, পানির অভাবে মৃত্যু হয় অনেকের। উদ্ধারকৃতরা জানান, দালালদের নির্দেশে সমুদ্রে ফেলে দেওয়া হয় মরদেহ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য বলছে, চলতি বছরের প্রথম 2 মাসে অবৈধ পথে ইউরোপ যাওয়ার সময় 559 জন প্রাণ হারিয়েছেন। এদিকে এই ঘটনায় সুনামগঞ্জের 6 জনের পরিচয় নিশ্চিত করেছে জেলা প্রশাসন, আর তাদের বাড়িতে চলছে শোকের মাতম। সহকর্মী সোহানুর রহমান সোহান এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। সোহান, মরদেহ দেশে আনার কোনো উদ্যোগ গ্রহণ করেছে কিনা সরকার? পরিবারের তরফ থেকে এ বিষয়ে কিছু বলা হয়েছে কিনা জানাবেন।
বৃষ্টি, প্রথমেই একটু জানিয়ে রাখি, এখন পর্যন্ত সুনামগঞ্জের 10 জন যুবক মারা যাওয়ার খবর আমরা পেয়েছি এবং এখন পর্যন্ত সরকারিভাবে আসলে কেউই সেটি নিশ্চিত করেনি। আমরা সবগুলো পরিবারের সাথে কথা বলে এটুকু জানতে পেরেছি। তো সুনামগঞ্জ আজকে শোকের দিন, শোকে স্তব্ধ সুনামগঞ্জ। 3টি উপজেলার 10 জন যুবক সাগর পথে ইউরোপ যেতে গিয়ে তাদের প্রাণ গিয়েছে। তার মধ্যে দিরাই উপজেলার 4 জন, সুনামগঞ্জের আমি এখন আছি জগন্নাথপুর উপজেলায়, এই উপজেলার 5 জন এবং দোয়ারাবাজার উপজেলার 1 জন। আমি এখন আছি নিহত শায়েখের বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন শায়েখের বাবা বসে আছেন এবং তার বাড়িতে এসে এখন মানুষজন ভিড় করছেন, শায়েখের খোঁজ খবর নিচ্ছেন। বাবা এবং মা শোকে প্রায় স্তব্ধ, বারবারই মূর্ছে যাচ্ছেন বাবা, মাটিতে পড়ে লুটিয়ে কান্নাকাটি করছেন। আসলে কান্নাকাটি করা ছাড়া এখন আর তাদের কিছু করার নেই। শায়েখের যে আত্মীয় স্বজন আছে কিংবা যাদের সাথে সে নৌকাতে উঠেছিল তারা জানিয়েছে যে যারা মারা গিয়েছে তাদের মরদেহ আসলে 2 দিন বোটে রাখার পরে তাদের মরদেহগুলো সমুদ্রে ফেলে দিতে হয়েছে, কারণ মরদেহগুলো পচে দুর্গন্ধ বের হচ্ছিল। এখন পর্যন্ত প্রশাসন তাদের সাথে কোনো যোগাযোগ করেনি, তারাও বিদেশে কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না। শুধুমাত্র যারা সফর সঙ্গী ছিলেন এই সাগর পথে তাদের সাথে যোগাযোগ করেই তারা নিশ্চিত হয়েছেন যে মারা গেছে। তো বাদবাকি আরো যা খবর আছে, প্রশাসন কি উদ্যোগ নেয়, আসলে মরদেহ আদৌ কি আনা সম্ভব কিনা, আমরা পরবর্তী খবরে সেটি জানিয়ে দেব। ধন্যবাদ। শুনছিলাম আপনার মাধ্যমে সোহান। হামলা পাল্টা হামলায় দ্বিতীয় মাসে গড়ালো মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। ইরানের বিভিন্ন শহরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। ইরানও সমান্তালে জবাব দিচ্ছে। তেহরান বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিশোধে পশ্চিম এশিয়ায় অবস্থানরত যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার হুমকি দিয়েছে IRGC। শিক্ষার্থী ও কর্মীদের সরে যেতে সতর্কবার্তাও দেওয়া হয়েছে। ইরানের খুজিস্তানে আরও একটি পানি শোধনাগারে হামলা চালিয়েছে যৌথ বাহিনী। দফায় দফায় বিস্ফোরণ হয়েছে রাজধানী তেহরানে। বুশেহর প্রদেশে হামলায় একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। আক্রান্ত কেরমানশাহ, মাশহাদ, বন্দর আব্বাস। জবাবে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে অ্যালুমিনিয়াম উৎপাদন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। কুয়েত বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত জ্বালানি ট্যাঙ্কার, রাডার ব্যবস্থা। ইসরায়েলের হাইফায় একটি রাডার সেন্টার, বেন গুরিয়ন বিমানবন্দরের জ্বালানি ডিপোতে আঘাত এনেছে ইরানের মিসাইল। ইরানে অভিযান স্বল্পমেয়াদী, শিগগিরই এই যুদ্ধ থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দ্য বেনি শো পডকাস্টে ভ্যান্স দাবি করেছেন বেশিরভাগ সামরিক লক্ষ্যই অর্জিত হয়েছে। প্রেসিডেন্ট বলেছেন মোটের ওপর আমাদের বেশিরভাগ সামরিক লক্ষ্য পূরণ হয়েছে, বলা যায় সব টার্গেটই অর্জিত হয়েছে। প্রেসিডেন্ট এই অভিযান আরও কিছুদিন চালিয়ে যাচ্ছেন, এটা নিশ্চিতে যে একবার অভিযান বন্ধের পর যাতে দীর্ঘদিন আর প্রয়োজন না হয়। তারা এখনো পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমাদের সেটা রুখতে হবে। চলতি মাসে লেবাননে বাস্তুচ্যুত হয়েছেন 10 লাখের বেশি মানুষ। ইসরায়েলি হামলার ভয়ে তারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। কেউ পরিবার নিয়ে খোলা আকাশের নিচে তাঁবু গেড়েই বসবাস শুরু করেছেন। অনেকে আবার স্কুল ও অস্থায়ী আশ্রয় কেন্দ্রে খুঁজেছেন ঠাঁই। নিজ ঘরের মায়া কাটিয়ে আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। মাটিতে তাঁবু খাটিয়ে কোনো মতে পার করছেন একের পর এক রাত। জানা নেই কবে ফিরতে পারবেন নিজ ঘরে, কিংবা আদৌ অক্ষত আছে কিনা প্রিয় বাড়িটি। এটি এখন লেবাননের লাখ লাখ মানুষের নির্মম বাস্তবতা। লেবাননের দক্ষিণাঞ্চলে এখন নিয়মিতই চলছে ইসরায়েলি অভিযান। হামলার আগে সতর্কতা জারির মাধ্যমে ঘরছাড়া করা হচ্ছে সাধারণ মানুষকে। জীবন বাঁচাতে তারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। পরিবার নিয়ে অনেকের ঠাঁই হয়েছে আশ্রয়কেন্দ্র ও স্কুলগুলোতে। কেউ কেউ আবার গাড়িতে বসেই কাটাচ্ছেন এক একটা দিন। এতে অসুস্থ হয়ে পড়ছেন সহজেই। আমি বৈরুতের কাছের এই এলাকায় গাড়ির ভেতরেই রাত কাটাই। সারাদিন বসে থাকা আর গাড়ি চালানোর কারণে পিঠে তীব্র ব্যথা হচ্ছে, পা দুটো যন্ত্রণায় কাতর। আমাকে ওষুধ দেবে কে? কেউ তো কোনো সাহায্যই করছে না। 2 দিন ধরে এখানে আছি। এর আগে একটা স্কুলে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু পরিবার নিয়ে সেখানে থাকা খুব কঠিন। টয়লেটের জন্য লাইন, গরম পানিরও ব্যবস্থা নেই। 10 দিন ধরে ঠিক মতন গোসল করতে পারিনি। এখানেও কোনো সুবিধা নেই, গরম পানি, টয়লেট কিছুই নেই। এমন চরম দুর্ভোগের মাঝে বৃষ্টি আর ঠান্ডা যেন মরার উপর খাড়ার ঘা। হুটহাট চলে আসা বৃষ্টির কারণে কষ্ট বেড়ে যাচ্ছে কয়েক গুণ। শিশুদের নিয়ে জীবনের লড়াই চালিয়ে যাচ্ছেন লেবাননের মায়েরা।
চলতি মাসে গৃহহীন হয়েছে লেবাননের অন্তত 10 লাখ বাসিন্দা, যা দেশটির মোট জনসংখ্যার 5 ভাগের 1 ভাগেরও বেশি। রেজবানা সাইমা, যমুনা নিউজ।